যৌথ মূলধনী কোম্পানি মূলধন। এই আজকে 30-35 মিনিট আমরা লাইভ ক্লাসটা চলমান রাখবো। আশা করি 30-35 মিনিটে বা জোরে গেলে 40-50 মিনিটের মধ্যে আমরা এই অধ্যায়টা সম্পূর্ণ শেষ করব। এই অধ্যায় অর্থাৎ এই অধ্যায় থেকে তোমাদের একটা সৃজনশীলতা আসবে 100% শিওর, দুইটাও আসতে পারে। তো আজকে আশা করি 40-50 মিনিট ক্লাস যদি তুমি মনোযোগ দিয়ে করো, দুইটা সৃজনশীল অর্থাৎ 20টা মার্ক তুমি কমন পাবা। আর এখান থেকে এমসিকিউ তো থাকবে, তার মানে 20 থেকে 25 মার্ক তুমি এই 40-50 মিনিট ক্লাসে কমন পাবা। তো তাহলে শুরু করি। আর ক্লাসটা ধরো এভাবে না করে খাতা কলম নিয়ে যদি করো সবচেয়ে বেশি ভালো হয়, কারণ তোমাদের পরীক্ষা একদমই নিকটে। তো তাহলে শুরু করি আমরা। আচ্ছা, অর্ণব বলছে ক্লিয়ার, ওয়াসিফ বলছে ক্লিয়ার। আচ্ছা দেন আমরা শুরু করি তাহলে। আচ্ছা, এই অধ্যায়ের মূল কাজ হচ্ছে যাই শেয়ার বিক্রি করা। শেয়ার কি? আচ্ছা, আমরা জানি 3 ধরনের ব্যবসা প্রতিষ্ঠান সাধারণত রয়েছে, এছাড়াও রয়েছে যেমন এক মালিকানা, অংশীদারি, যৌথ মূলধনী। এই যৌথ মূলধনী কোম্পানি মানুষ থেকে টাকা কালেক্ট করে ব্যবসা করে। এখন মানুষ থেকে কিভাবে টাকা কালেক্ট করে? তারা যখন একটা ব্যবসা প্রতিষ্ঠান শুরু করে তখন মানুষের কাছে শেয়ার বিক্রি করে। এখন হচ্ছে শেয়ার কি? যৌথ মূলধনী কোম্পানি মোট মূলধনের ছোট ছোট অংশকে এক একটা শেয়ার বলে। সহজ করে যদি বলতে যাই, মোট মূলধনের ক্ষুদ্র অংশে হচ্ছে শেয়ার। ধরা যাক একটা কোম্পানির মোট মূলধন হচ্ছে 1 লক্ষ টাকা। এখন আমরা এটাকে যদি 100 টাকা শেয়ারের 100 ভাগ করি বা 1000 ভাগ করি, তাহলে এই 100 টাকার প্রত্যেকটা গায়ে রেট না, তাহলে প্রত্যেক এরকম 100টা এখানে এক এই যে 1000টা হচ্ছে শেয়ার, আর প্রত্যেকটার দাম কত? 100 টাকা। তাহলে যৌথ মূলধনী কোম্পানি মোট মূলধনের যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ আছে না, এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে এক একটা শেয়ার বলে। আচ্ছা, এখন শেয়ারে আরো অনেক প্রকারভেদ আছে। একটা হচ্ছে সাধারণ শেয়ার, অংশীদার অগ্রাধিকার শেয়ার, তার বিলম্বিত শেয়ার, এছাড়া রাইট শেয়ার, বোনাস শেয়ার, অনেকগুলো শেয়ার আছে। কিন্তু আমরা আমাদের এই অধ্যায়ের জন্য এত কিছু জানার প্রয়োজন নেই। আমরা এখানে শিখবো কিভাবে শেয়ার বিক্রি করা হয়, একটা প্রতিষ্ঠান কিভাবে তাদের শেয়ার মার্কেটে বিক্রি করে। তো শুরু করার জন্য তাহলে আমরা শুরু করি কিভাবে একটা প্রতিষ্ঠান শেয়ার বিক্রি করে, বা আমাদের পরীক্ষার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। এখন যেহেতু আমাদের পরীক্ষা একদমই নিকটে, এত কিছু না পড়ে আমরা শুধুমাত্র যতটুকু আমাদের প্রয়োজন আমরা শুধুমাত্র ততটুকু শিখবো। তো তাহলে শুরু করা যাক। আচ্ছা, তোমরা কমেন্ট করে জানিও কথা কথা ক্লিয়ার কিনা। আর যতটুকু টপিক বুঝাবো ততটুকুর মধ্যে আমরা জানাই যে ততটুকু সমস্যা আছে নাকি আমি আবার কথাটা রিপিট করব, তোমরা একটু জানাইও। আর ক্লাসটা লাইভটা শুধু এমনিতে দেখলে হবে না, সিরিয়াসলি একটু যদি দেখো তোমাদেরই লাভ। তো দেন শুরু করি তাহলে। এখানে সর্বমোট অন্যান্য স্যারের মতো গদ বাঁধা অনেকগুলো অঙ্ক না করে তুমি শুধুমাত্র 7টা জাবেদা শিখবা, 6 থেকে 7টা। আশা করি তোমার পুরো অধ্যায় ক্লিয়ার। আচ্ছা, এই প্রতিষ্ঠান যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে শেয়ার মানে যৌথ মূলধনী কোম্পানি যখন শেয়ার মার্কেটে শেয়ার বিক্রি করে, মনে রাখবা যে শেয়ার বিক্রি কখনো নগদে হয় না। মানে শেয়ার বিক্রি পুরো প্রসেসটা আমরা ব্যাংকের মাধ্যমেই করব। ব্যাংকের মাধ্যমে টাকা আসলেও ব্যাংকের মাধ্যমে আসবে, টাকা চলে গেলেও ব্যাংকের মাধ্যমে যাবে, নগদ কোনো লেনদেন হবে না। তো আমরা কিভাবে যৌথ মূলধনী কোম্পানি প্রতিষ্ঠানে শেয়ার বিক্রি করবো, এভাবে শুরু করি। একটা ব্যবসা প্রতিষ্ঠান যখন শুরু হয়, যৌথ মূলধনী ব্যবসা প্রতিষ্ঠান, তখন তারা সরকার থেকে আরজিএসি থেকে অনুমোদন আনে। কতটুকু তাদের অনুমোদন, মানে একটা ব্যবসা প্রতিষ্ঠানে কতটুকু মূলধন হবে, কত টাকা মানুষের কাছে বিক্রি করতে, কতগুলো শেয়ার বিক্রি করতে পারবে, এটা একটা অনুমোদন আনে। এই শেয়ারগুলোর নাম হচ্ছে অনুমোদিত মূলধন। অনুমোদিত মূলধন। মাত্র 10-15 মিনিট পরে কিন্তু আমি বিগত সাল সলভ করা শুরু করবো, একটু ভালো করে মনোযোগ দিও। যৌথ মূলধনী কোম্পানি যতটুকু শেয়ারের সরকার থেকে অনুমোদন আনে, এটা হচ্ছে অনুমোদিত মূলধন। ধরা যাক এটা 1 লক্ষ শেয়ার। এখন সবসময় মনে রাখবা, একটা ব্যবসা প্রতিষ্ঠান যতটুকু অনুমোদন আনে কখনোই সবটুকু মানে সবগুলো শেয়ার বিক্রি করে না, তার থেকে কম বিক্রি করে, কিছু শেয়ার কিন্তু রেখে দেয়। তাহলে একটা প্রতিষ্ঠান সরকার থেকে যতটুকু শেয়ার আনে ততটুকু হচ্ছে যে অনুমোদিত মূলধন। আর এখানে আমি আবারও বলতেছি, শেয়ার কিন্তু এখানে নগদে সেল হয় না। কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান যদি আমাদের শেয়ার কিনতে চায়, তাহলে তার স্টেপ হচ্ছে যাই আমাদের ব্যাংক অ্যাকাউন্টে, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টে তাকে শেয়ারের সমপরিমাণ টাকা জমা দিতে হবে। এক কথা হচ্ছে যে জমা যদি দে, এখানে দুইটা কন্ডিশন দাঁড়ায়। হয় জমার বিপরীতে টাকাগুলোর জন্য আমরা তাকে শেয়ার দিব, অথবা তার টাকা তাকে ফেরত দিতে হবে। দুইটাই কিন্তু গুরুত্বপূর্ণ অংশ। হয়তো আমাদেরকে ধরা যাক আমরা মার্কেটে
80,000 শেয়ার ছাড়লাম, আবেদন পাইলাম 80,000, তাহলে এখানে কোনো সমস্যা নেই। 80,000 শেয়ারে আবেদন পাইলাম, আমরা 80,000 ব্যক্তিকে বা 80,000 ব্যক্তিকে কি দিব, শেয়ার দিব। কখনো যদি 80,000 থেকে কম পাই তাহলে ততটুকুই দিব। আর যদি কখনো 80,000 থেকে বেশি আবেদন পাই, যদি কখনো 80,000 থেকে বেশি আবেদন পাই, তাহলে আমরা কি করব, 80,000 জনকে শেয়ার দিব, বাড়তি যে অংশটা পেলাম ওই অংশটা আমরা ফেরত দিয়ে দিব। তাহলে যতটুকু আমরা বাজারে ছাড়বো ততটুকুই আমরা শেয়ার দিব। এর থেকে যদি বেশি পাই তাহলে আমরা ওই অংশটা ফেরত দিব। ধরা যাক আমরা 80,000 ছাড়লাম, আবেদন পাইলাম 90,000, তাহলে আমরা 80,000 বন্টন করব বা 80,000 জন ব্যক্তিকে আমরা শেয়ার দিব, বাকি 10,000 গুলোকে আমরা টাকা ফেরত দিব। আচ্ছা, তাহলে আমরা এখানে প্রথম জাবেদাটা আমরা শুরু করি। প্রথম জাবেদা কি হবে, আমি প্রথমে বললাম এই অধ্যায়ে আমরা কখনো নগদ লেনদেন করব না, আমরা যত টাকা লেনদেন হবে সব হবে যে কি, ব্যাংকে। তাহলে শুরু করা যাক। আমরা প্রথম শেয়ার, প্রথম আবেদন, প্রথম শেয়ারটা কিভাবে করব, প্রথম জাবেদাটা আমরা এই অধ্যায়ে কিন্তু জাবেদা হচ্ছে অধিকাংশ, মানে হচ্ছে হয়তো তোমার জাবেদা করতে বলবে একদম সবগুলো অঙ্কে, আর গতে বলবে যে তোমারে মালিকানা সত্ত্বের অংশটা করতে। তা আমরা কিভাবে করবো দেখি। প্রথম জাবেদা, এটা কিসের জাবেদা, যারা শেয়ার কিনতে চায় তারা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দিবে। যারা শেয়ার কিনতে চায়, আমি তো বললাম এখানে কোনো আমার জন্য কয়টা শেয়ার রাখেন এরকম কোনো কথা নেই, যারা শেয়ার কিনতে চায় তারা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দিবে। তাহলে শেয়ারের টাকা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে যদি টাকা জমা হয় তাহলে এটা জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট। আর একটা দায় সৃষ্টি হন না, কি দায়, আমরা তো এই টাকার বিনিময়ে এখনো শেয়ারও দিলাম না, টাকাও ব্যাক দিলাম না, তাহলে আরেকজনের টাকা আমাদের কাছে পড়ে আছে, এটা তো অবশ্যই আমাদের জন্য একটা দায়। এই দায়ের নাম হবে যে শেয়ার আবেদন হিসাব, শেয়ার আবেদন হিসাব, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। তাহলে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হলো, এই একটা জিনিস কি, যতগুলো অঙ্ক করবা 99% অঙ্কের মধ্যে তোমরা প্রথমে এই জাবেদাটাই দিবা, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। তারপরে এখানে আরেকটা জিনিস তোমারে বুঝতে হবে, আমরা 3 হারে শেয়ার বিক্রি করি, একটা সমহার, একটা অবহার, একটা অধিহার। যেমন আমরা যদি 100 টাকার শেয়ার 100 টাকায় বিক্রি করি, এটাকে বলে যে সমহার, এটা কি, সমহার। আমরা যদি 100 টাকার শেয়ার 100 থেকে বেশি দামে বিক্রি করি, দিলাম 101 থেকে শুরু করে যে কোনো 110 টাকা, 120 টাকা, এটাকে বলা হচ্ছে অধিহার। 100 টাকার শেয়ার মানে গায়ে রেট যা, তার থেকে যদি বেশি বিক্রি করি, বেশি দামে বিক্রি করি, এটাকে বলে যে অধিহার। আচ্ছা, আমরা যদি গায়ে রেট থেকে কমে বিক্রি করি, এটাকে কি বলে, এটা হচ্ছে অবহার। যেমন আমরা যদি 100 থেকে কমে বিক্রি করি, যেমন 90 বা 80 বা 70, এটাকে বলে অবহার। তাহলে একটা প্রতিষ্ঠান 3টা মূল্যে শেয়ার বিক্রি করতে পারে, একটা হচ্ছে অবহার, একটা হচ্ছে অধিহার, একটা হচ্ছে সমহার। এতটুকু বুঝছো কিনা একটু জানাই হতো। একটা ব্যবসা প্রতিষ্ঠান 3টা হারে শেয়ার বিক্রি করতে পারে, একটা হচ্ছে অবহার, একটা সমহার, অধিহার, অবহার। আচ্ছা, এখানে একটা কথা তোমাদের সৃজনশীলের জন্য দরকার নাই, তবু বলি, এখন সবাই তো অধিহারে শেয়ার বিক্রি করতে চায়, ঠিক না, সবাই তো চায় যে আমার যতটুকু গায়ের মূল্য তার থেকে বেশি দাম বিক্রি করে। এখন কেন বিক্রি, মানে অধিহারে সবাই কেন বিক্রি করতে পারে না, কিছু কিছু ক্ষেত্রে অবহারে কেন বিক্রি করতে হয়, যখন একটা প্রতিষ্ঠান নতুন থাকে তখন তো তাকে কেউ চিনে না, তখন অবলেখক, অবলেখক মানে এখানে দালাল, অবলেখক দিয়েও কিন্তু মানে আমরা শেয়ারগুলো বিক্রি করতে পারি না, বা বিক্রি করতে অনেক সময় সমস্যা সৃষ্টি হয়। তখন আমরা কি করি, আমাদের গায়ের থেকে দাম কমাই দিই, কেন, তাতে করে শেয়ারগুলো সেল হয়। আর অধিহারে কারা বিক্রি করতে পারে শেয়ার, কিছু কিছু নামি দামি কোম্পানি দেখা যায় যে ওদের অনেক সুনাম, গুডউইল অনেক বেশি আছে, তখন ওরা অধিহারে শেয়ার বিক্রি করলেও মানুষ কিন্তু ওই শেয়ারগুলো কিনে। তাহলে একটা প্রতিষ্ঠান কয়টা কয়টা মূল্যে শেয়ার বিক্রি করে, 3টা, সমহার, অবহার, অধিহার। আশা করি আমরা এতটুকু বুঝছি। এতটুকু বুঝছো কিনা একটু জানাই হতো, এতটুকু বুঝছো কিনা একটু বলিও। আচ্ছা, তাহলে আমরা শুরু করি পরের অংশটা। আচ্ছা, এখন 3টার জন্য 3টা জাবেদা হবে, কিন্তু আমরা প্রথমে সমহারে জাবেদাটা দিই। ধরো আমাদের টাকা ব্যাংকে জমা হলো, এখন ওই টাকা আমরা কিন্তু বিগত সাল করবো, এখানে পুরো অংশটা খন্ড খন্ড করে বুঝিয়ে দিব। এখন জাস্ট জাবেদাগুলো লিখে নাও, তাহলে তোমার পুরো অধ্যায়টা বুঝতে সুবিধা হবে। প্রথম জাবেদা, আমাদের ব্যাংকে যদি টাকা, তুমি ব্যাকেটে ওই ব্যাখ্যাটাও লিখে রাখতে পারো, এটা কিসের জাবেদা দিলা, ব্যাংক হিসাবে শেয়ার আবেদনটা অর্থ বা ব্যাংকে শেয়ার আবেদন অর্থ গ্রহণ করা, জমা হলো
মানে যারা আমাদের শেয়ার কিনতে চায় তারা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দিছে, তাহলে ব্যাংকে টাকা বাড়লো, বিনিময়ে আমাদের একটা দায় বাড়লো, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। তুমি যদি হিসাব সমীকরণগুলো লিখতে চাও তাও লিখতে পারো, এ বৃদ্ধি এল বৃদ্ধি। আচ্ছা তারপরে যাই দ্বিতীয় জাবেদা। এই টাকা তো ওরা আমাদেরকে মাপ দিবে না, হয় টাকাগুলো ফেরত দিতে হবে, নাহলে ওদেরকে কি দিতে হবে, শেয়ার দিতে হবে। সাধারণত আমরা শেয়ারে দিব। আচ্ছা শেয়ার দেওয়া যাবে কি হবে, প্রথমে দায়টা কমাই দিব, শেয়ার আবেদন হিসাব ডেবিট আর শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় জাবেদা। প্রথমে হচ্ছে আমাদের ব্যাংকে টাকা জমা হলো, তারপরে জাবেদা হচ্ছে তাই আমরা ওই টাকার বিনিময়ে তাদেরকে শেয়ার দিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের সমহারে জাবেদা। আচ্ছা এখানে যদি অধিহার বা অবহারে যদি শেয়ার বিক্রি করি তাহলে আমাদের এখানে একটা এন্ট্রি বাড়বে। যদি অধিহারে শেয়ার বিক্রি করি তাহলে এই দুইটা এন্ট্রি থাকবে, একটা অধিহারে এন্ট্রি আসবে। যদি অবহারেও শেয়ার বিক্রি করি তাও সেম কথা, এই দুইটা এন্ট্রি থাকবে, একটা এন্ট্রি যোগ হবে। তাহলে আমরা 3 নম্বর এন্ট্রিটা লিখি হচ্ছে অবহার। অবহার মানে হচ্ছে যত টাকা গায়ে তার থেকে কম হারে বিক্রি করা। এই যে অবহার 100 টাকা শেয়ার আমরা 90 টাকা বিক্রি করলাম, অবহারে জাবেদা কি হবে, এই দুইটা এন্ট্রি কিন্তু থাকবে। আবারও বলতেছি, অবহার বলুক, সমহার বলুক, অধিহার বলুক, এই দুইটা এন্ট্রি কিন্তু থাকবে। অধিহার সমহার বললে শুধু এই দুইটা এন্ট্রি, অধিহার বা অবহার বললে আরেকটা এন্ট্রি বাড়বে। যদি অবহার বলে তাহলে জাবেদা হবে যে শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার একটু পরে লিখি অবহার না, অবহার তো ভুয়া সম্পদ। আচ্ছা এখানে ভুয়া সম্পদটা আমি বলে দিব, কিছু সম্পদের বাস্তবিক বাজার মূল্য নাই, ওইগুলাকে ভুয়া সম্পদ বা অসমন্বিত দফা বা কাল্পনিক সম্পদ বলে, ইংরেজিতে ফ্যাক্টিটিয়াস অ্যাসেট বলে। আচ্ছা তাহলে এটাকে আমরা কি বলে, শেয়ার অবহার ডেবিট, শেয়ার অবহার ডেবিট। আর শেয়ার মূলধন ক্রেডিট, শেয়ার মূলধন ক্রেডিট। তাহলে এটা হচ্ছে সমহারে জাবেদা, এটা হচ্ছে অবহারে জাবেদা, এর পাশে আমরা অধিহারে জাবেদা দিয়ে দিতেছি। অধিহার মানে কি, যত টাকা গায়ে রেট তার থেকে বেশি টাকা বিক্রি করছে, তাহলে আমরা অধিহারে জাবেদা দিব। অধিহারে জাবেদা আমরা কিভাবে লিখবো, অধিহার হচ্ছে আমাদের যতটুকু দরকার, মানে যত টাকা গায়ে রেট তার থেকে বেশি টাকা বিক্রি করতেছে, এটা আমাদের জন্য এক প্রকার সঞ্চিত উদ্বৃত্ত অংশের মধ্যে যাবে। আচ্ছা এখানে কেমন কিভাবে দিব, এটাও সেম কথা, শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, শেয়ার অধিহার ক্রেডিট। আশা করি বুঝছেন। এই সাইডটা যাবে, এই প্রথম জাবেদাটাও থাকবে, এই 2 3 4 থেকে যে কোনো একটা থাকবে, দুইটা কিন্তু থাকবে, দুইটাও না, মানে এই তিনটে জাবেদা থেকে যে কোনো একটা থাকবে। হয় সাধারণত সমহারে শেয়ার বিক্রি করা অঙ্কগুলা কমই আসছে যা দেখলাম, হয় অবহারে শেয়ার বিক্রি করে, নাহলে অধিহারে শেয়ার বিক্রি করে। এই জাবেদাটা থাকার সম্ভাবনা এই দুইটা 50-50 হয়, এটা আসবে নাহলে এটা আসবে। এটা খুবই কম আসছে বিগত সালে, আসে না বললেই চলে। আচ্ছা এই সাইডটা বুঝছো কিনা বলো তো, এই সাইডটা বুঝছেন কিনা? ইফাজ বলছে যে বুঝছে ভাইয়া, জুহা বলছো, আবার বলেন এবার বুঝছো জুহা? এই প্রথম জাবেদা তো সব বন্ধ করে মুখস্থ লিখি ফেলবা, যতগুলো অঙ্ক আসছে এটা আসবে, আর 2 3 4 থেকে যে কোনো একটা আসবে, কারণ তিনটা হারে তো একসাথে বিক্রি করতে পারে না, হয় সমহারে বিক্রি করবে, নাহলে অধিহারে বিক্রি করবে, নাহলে অবহারে বিক্রি করবে। সাধারণত সমহারে বিক্রি করে না, হয় অধিহারে বিক্রি করে, নাহলে অবহারে বিক্রি করে। যদি অধিহারে বিক্রি করে তাহলে 4 নম্বর জাবেদা, যদি অবহারে বিক্রি করে তাহলে 3 নম্বর জাবেদা। বুঝছেন? আচ্ছা আমি তারপর আগে, আচ্ছা এরপরে আমাদেরকে শেয়ার বিক্রি জনিত বিভিন্ন খরচ আছে, যেমন ব্যাংক চার্জ, অবলেখকের কমিশন, এই দুইটা জাবেদা আমরা শিখি। মনে রাখবা শেয়ার বিক্রি জনিত যে কোনো খরচকে খরচ বলা যাবে না, ওগুলো হচ্ছে আমাদের জন্য ভুয়া সম্পদ বা কাল্পনিক সম্পদ। যেমন একটা উদাহরণ দিলাম, অবলেখকের কমিশন, বাংলা বললে দালালের কমিশন। আচ্ছা অবলেখকের কমিশন কেন দিতে হবে, যখন আমাদের শেয়ার আমরা বিক্রি করতে পারবো না মার্কেটে, তখন দালাল মানে অবলেখক দিয়ে শেয়ার বিক্রি করা হয়। সাধারণত দালাল বলা ঠিক হবে না, কারণ অবলেখকরা এখানে কোটি কোটি একটা প্রতিষ্ঠান, মানে একটা ব্যক্তি শুধু অবলেখক হয় না, এখন বর্তমানে একটা প্রতিষ্ঠান অবলেখক হতে পারে। অবলেখকের কাজ কি,
একটা প্রতিষ্ঠানে শেয়ার বিক্রি করে দেওয়া হচ্ছে যে এখানে মূলত অবলেখকের কাজ। এখন দুনিয়াতে টাকা ছাড়া চলে না, অবলেখক তো তোমার আমার জন্য এমনি বিনা পয়সা কাজ করবে না, ওরে কমিশনের বিনিময়ে কাজ করবে। তো অবলেখকের কমিশন আমাদের জন্য এক প্রকার ভুয়া সম্পদ। এখন কথা হচ্ছে যে সবার কথা হচ্ছে ভাইয়া অবলেখকের কমিশন তো খরচ হওয়ার কথা, ভুয়া সম্পদ কেন হলো? কারণ অবলেখকের যদি কমিশন না দিতাম শেয়ারগুলো কি সেল হইতো? হইতো না। এই জন্য ওকে কমিশন দেওয়ার বিপরীতে আমাদের শেয়ারগুলো বিক্রি হয়েছে। এই জন্য এটা আমাদের জন্য এক প্রকার ভুয়া সম্পদ। ভুয়া সম্পদ মানে সম্পদ, উপকার পাইছে সম্পদ, কিন্তু এটা বাস্তবিক বাজার মানে বাজার দর নাই বা বাজারে ছাড়ে তুমি এটা সেল করতে পারবে না। এই জন্য এটার নাম হচ্ছে ভুয়া সম্পদ। আচ্ছা, তাহলে অবলেখকের কমিশন ডেবিট, অবলেখকের কমিশন ডেবিট। আচ্ছা, আর এখানে তো আমি তোমাদেরকে বললাম টাকা কখনো নগদে লেনদেন করে না, এখানে সবগুলা লেনদেন ব্যাংকের মাধ্যমে করে। তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট, অবলেখকের কমিশন ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। একটা জাবেদা গেল। এটা কিসের জাবেদা? অবলেখকের কমিশন জাবেদা। এরপরে ব্যাংকও কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে এইভাবে কাজ করে দিবে না বিনা পয়সা, ব্যাংকও কিন্তু কমিশন ধার্য করবে। ওই খরচটাও কিন্তু আমাদের জন্য ভুয়া সম্পদ। এখন এই অধ্যায় বাদে বাকি সকল ক্ষেত্রে ব্যাংক চার্জ হচ্ছে খরচ, কিন্তু এই অধ্যায়ের ক্ষেত্রে শেয়ার বিক্রি জনিত ব্যাংক চার্জ হচ্ছে ভুয়া সম্পদ। আমরা অনেকে জিজ্ঞাসা করে যে ভাই ব্যাংক সম্পদ, ব্যাংক চার্জ কি খরচ নাকি ভুয়া সম্পদ? ব্যাংক চার্জ সবসময় খরচ, কিন্তু শেয়ার বিক্রি জনিত যদি ব্যাংক চার্জ আসে ওটা কিন্তু ভুয়া সম্পদ। তাহলে এটার জাবেদা কি হবে? ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক চার্জ হিসাব ডেবিট, আরেকটা কি ব্যাংক হিসাব ক্রেডিট, আমাদের ব্যাংক থেকে টাকা কাটে নেবে, ব্যাংক হিসাব ক্রেডিট। ছয়টা জাবেদা। আর একটা জাবেদা আমরা শিখবো হচ্ছে যায় কখনো যদি আমরা অতিরিক্ত আবেদন পেয়ে যাই। অতিরিক্ত আবেদন কেমন ভাইয়া? ধরা যায় আমি ওই যে একদম ক্লাসের শুরুতে উদাহরণ দিলাম, আমি বাজারে চাইলাম ৮০,০০০, আবেদন পেয়ে গেলাম ৯০,০০০, তাহলে এক্সট্রা যতটুকু পাইছি কিরে আমি তো ৮০,০০০ মানুষের শেয়ার দিব, বাকি ১০,০০০ কি টাকাগুলো মাপ দিবে? কিরে আমার টাকা গেছে, আমার যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দিছে ও তো আমার টাকাগুলো মাপ দিবে না, তাহলে ওই টাকাগুলো তোমার ফেরত দিতে হবে। তাহলে এই ফেরতের জাবেদাটা দিতে হবে। তাহলে ৭ নম্বর এই সবগুলো জাবেদা কিন্তু লেখি এই ৭-৮টা জাবেদায় পুরো অধ্যায় শেষ। তুমি যদি এলোমেলো করে শিখতে যাও তোমার পুরো ২ মাস লাগবে, আর গোছায় শিখতে গেলে ৪৫ মিনিটে অধ্যায় শেষ। আচ্ছা, তারপরে আসো তোমাদেরকে স্যাররা দেখবে যে এটা ২ মাস ধরে এই অধ্যায় পড়াবে। কি পড়াবে? আচ্ছা যাই পড়ো। তারপরে দেখ সাথে আসো, সাথে আমি কি বললাম? অতিরিক্ত আবেদনের অর্থ, অতিরিক্ত শেয়ার যে আবেদন করছে, যতটুকু আবেদন করছে ওই শেয়ারগুলোর টাকা আমরা ফেরত দিব। আচ্ছা, শেয়ারের আবেদনের অর্থ যদি ফেরত দিই এই দায়টা কি থাকবে? এখানে যে একটা দায় সৃষ্টি হয়েছে, নিশ্চয়ই না, এই দায়টা কমে যাবে। তাহলে শেয়ার আবেদন ডেবিট, শেয়ার আবেদন ডেবিট। আর কিসের টাকা দিতেছি? মানে এই দায়ের টাকাগুলো তো পরে মানে ওদেরকে শেয়ার না দিয়ে বাড়তি আবেদন চলে আসছে, ওদেরকে টাকা ফেরত দিব। তাহলে শেয়ার আবেদন ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট গেল। এই ৭টা জাবেদা না, মানে এই ৭টা জাবেদা থেকে আসবে 90%, এখন হচ্ছে বাকি 10% আরো একটা জাবেদা শিখতে হবে। যেমন এবার পেনি কলেজ নাকি মহিপাল কলেজে একটা অঙ্ক আসছিল যে জমির বিপরীতে শেয়ার দিছে। এটার বিপরীতে এটা কেমন? ধরো এখানে সাধারণত আমরা নগদ টাকার বিপরীতে শেয়ার বিক্রি করি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ধরো কোনো প্রতিষ্ঠান বললো যে আমরা আপনাদের শেয়ার কিনবো, তবে আমরা নগদ ক্যাশ টাকা দিব না, এর বিপরীতে আপনাদেরকে একটা জমি দিব বা ভূমি দিব। তখন কি হবে? তখন জাবেদা মনে রাখবা এখানে সাধারণত টাকা দিয়ে শেয়ার ক্রয় করার প্রসেস হচ্ছে আগে টাকা জমা দিবে, তারপর আমরা শেয়ার বুঝিয়ে দিব। কিন্তু জমির বিপরীতে বা যে কোনো সম্পত্তির বিপরীতে যদি আমরা শেয়ার বিক্রি করি, এক হাতে জমি বুঝিয়ে দিবে, এক হাতে শেয়ার বুঝিয়ে দিব, তাহলে কোনো দায় কিন্তু আসবে না। এই দায়টা কিন্তু আসবে না, ভালো করে বুঝিও। যদি জমি বা ভূমি যদি আমরা শেয়ারের বিনিময়ে বিক্রি করি, তাহলে আমাদের ভূমি বাড়তেছে, আবার বিনিময়ে শেয়ার দিতেছি, শেয়ারও বাড়তেছে, তাহলে ভূমি বা জমি ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। তাহলে এটা জাবেদা কি হবে ভাইয়া? এটা জাবেদা কই লিখি? আচ্ছা, আমরা প্রথম অবলেখক এই অংশটা মুছে ফেলি। তাহলে আমাদের কয় নাম্বার জাবেদা হবে এটা? সম্ভবত ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ নাম্বার জাবেদা। এটা কিসের জাবেদা? এটা যে জমির বিপরীতে বা জমি হোক, মেশিন হোক, যেটাই হোক, মানে যে কোনো সম্পত্তির বিপরীতে যদি শেয়ার বিক্রি করি, তাহলে ওই জমি বা যন্ত্রপাতি ডেবিট,
শেয়ার মূলধন কেড়ে। শেষ। এই অধ্যায় এই 8টার বাইরে জীবনে আসবে না। তোমাদের যে এইচএসসি পরীক্ষার সামনে আছে না, এই 8টা জাবেদার মধ্যেই এই অধ্যায় পুরো সম্পূর্ণ আছে। এই 8টা জাবেদা যদি তোমরা পারো, আশা করি তোমাদের সম্পূর্ণ অধ্যায় ক্লিয়ার। এই 8টা জাবেদা যদি নোট করে শিখতে পারো, তাহলে এই অধ্যায় তোমাদেরকে কেউ আর আটকাতে পারবে না। তো আমরা এখন বিগত সালে একটা প্রশ্ন সলভ করব। এরপরে তোমরা বাকিগুলো সলভ করবা। কোনো সমস্যা থাকলে আমাদের পেজে নক দিবা। তো তাহলে শুরু করি। আচ্ছা, বিগত সালে একটা প্রশ্ন নিই তাহলে আমরা। বিগত সালে প্রশ্ন নিলাম রাজশাহী বোর্ড 22, রাজশাহী বোর্ড 2022। আচ্ছা, কোশ্চেনটা আমরা নিই। ওরা অনুমোদন করছে কত শেয়ার? 20 লাখ শেয়ার। 20 লাখ শেয়ার হচ্ছে অনুমোদিত। একটা কথা তো মনে প্রথমেই বলছি, যতটুকু শেয়ার অনুমোদন নেয় ততটুকু শেয়ার কিন্তু মার্কেটে বিক্রি করে না। এই শেয়ারগুলো মূলত কোনো মানে এখানে যে 20 লাখ শেয়ার তোমাদের বলছে, এগুলা কোনো দরকারই নেই। মানে এই শেয়ার এই 20 লাখ দিয়ে কোনো আমরা কাজ করব না। আচ্ছা, এখন একটার গায়ে মূল্য কত? 20 টাকা করে। প্রতিটা হচ্ছে 20 টাকা করে। কত শেয়ারে বিভক্ত? আচ্ছা, 20 লক্ষ শেয়ার, 20 লক্ষ শেয়ার 20 টাকা করে যদি হয়, তাহলে অনুমোদিত শেয়ার কত? 1 লক্ষ শেয়ার। আচ্ছা, এতটুকু তো বুঝলাম। এখন কোম্পানির অনুমোদিত মূলধনের 80%। আচ্ছা, এটা থেকে আমরা আরেকটা এটা করে দেব না, এটা না, আগে শর্টকাট একটা করে দিই, তারপর বড়টা করি। তোমরা রাজশাহী বোর্ড, ওটাও রাজশাহী বোর্ড 22। আচ্ছা, ওটাই করে। ওটা বলছে যে প্রতিটার দাম অনুমোদিত মূলধন কত টাকা? অনুমোদিত মূলধন হচ্ছে 30,000 শেয়ার। 30,000 শেয়ার। আর প্রতি টাকা রেট কত ভাইয়া? 40 টাকা করে। আচ্ছা, এখন আর 30,000 শেয়ারে বিভক্ত, তারপরে টাকা হিসাব যদি করি, তাহলে এই মোট টাকা দ্বারা হচ্ছে 12 লক্ষ টাকা। আচ্ছা, এখানে জাস্ট তোমার গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে একটার দাম 40 টাকা, এটাই গুরুত্বপূর্ণ জায়গা। আর 30,000 শেয়ার 12 লক্ষ টাকা অনুমোদিত মূলধন, এই দুটা কিন্তু তোমার অঙ্কে কাজে আসবে না। আচ্ছা, এখন কি করলো? 25,000 শেয়ার, কোম্পানি 25,000 শেয়ার 2 টাকা অধিহারে ইস্যু করছে। মানে বাজারে ছাড়ছে কত হাজার শেয়ার? 25,000 শেয়ার। 25,000 শেয়ার ওরা বাজারে ছাড়লো। এটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অংশ। 25,000 শেয়ার বাজারে ছাড়লো। যদি বাজার থেকে 25,000 আবেদন আসে, তাহলে 25,000 সেল করব। যদি 26,000ও আসে, ধরো 25 থেকে একটা শেয়ার বেশি আসছে, ওই শেয়ারটা কিন্তু ফেরত দিতে হবে। ধরো 26,000 মানুষ আবেদন করে বসে রয়েছে আমাদের শেয়ারের জন্য, তাহলে আমরা যে বাড়তি 1,000 শেয়ার বাড়তি মানে আবেদন বেশি পেলাম, ওটা কিন্তু ব্যাংক দিয়ে দিতে হবে। আচ্ছা, দেখা যাক কত শেয়ার আবেদন পেলাম। হ্যাঁ, 26,000 শেয়ারের আবেদন পেলাম। তাহলে আমরা বাজারে ছাড়লাম 25,000, আবেদন পেলাম 26,000। এই যে এক্সট্রা 1,000 পাইছি, এই টাকাগুলো কিন্তু আমরা ব্যাংক দিতে হবে। আচ্ছা, এতটুকুই আমাদের অঙ্ক। কত বলছে যে শেয়ার অধিহারের পরিমাণ। আচ্ছা, আমরা মূলত শেয়ার কয়টা শেয়ার বিক্রি করছি? ক 25,000 শেয়ার বিক্রি করবো। কেউ যদি বলে যে 26,000 বিক্রি করব, এটা কিন্তু ভুল। আমরা যতটুকু বাজারে ছাড়ছি ততটুকুই বিক্রি করব। যত বেশি আবেদন আসুক, আমরা কিন্তু ততটুকু বিক্রি করব না। ইস্যু যতটুকু ততটুকুই সেল করব। তাহলে আমাদের কয়টা শেয়ার বাজারে মোট বিক্রি করলাম? প্রকৃতপক্ষে 25,000। একটা শেয়ারের অধিহার কত বলেই দিছে? 2 টাকা। এই যে অধিহার কত বলছে ভাইয়া? প্রতি শেয়ারে অধিহার 2 টাকা। তাহলে একটা শেয়ারে যদি 2 টাকা হয়, 25,000 শেয়ারে কত? 50,000 টাকা। আমাদের কয় উত্তর শেষ, 2 মার্ক। আচ্ছা, এরপরে খতে তোমারে বলবে যে খতে একদম সব প্রশ্নের দিকে তাকানো লাগবে না। তোমার খতে রিকোয়ারমেন্ট একটাই, প্রয়োজনীয় জাবেদা নির্ণয় করো বা প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। আচ্ছা, খতে কি কি করবেন? প্রথম জাবেদা তো ওইটাই, যেটাই বললাম। প্রথম জাবেদা হচ্ছে শেয়ার আবেদন হিসাব ডেবিট, আমাদের ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংকে টাকা বাড়ি গেল, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। তাহলে আমরা খতে প্রথম জাবেদা লিখে বলবো যে শেয়ার আবেদন হিসাব ডেবিট। খ এর প্রথম জাবেদা কি? ব্যাংক
হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এক কথা হচ্ছে ভাই টাকার হিসাব কিভাবে হবে। আচ্ছা আমরা ইস্যু করছি 25,000 কিন্তু ব্যাংকে টাকায় 26,000 শেয়ারে মানে 25,000 শেয়ার বাজারে ছাড়লাম, আবেদন পেলাম প্রকৃতপক্ষে কত 26,000, তাহলে টাকা আসবে 26,000 করে। আচ্ছা এখন একটা শেয়ারের দাম কত 40 টাকা, কিন্তু আমরা তো 40 টাকা থেকে 2 টাকা বেশি করে বিক্রি করছিলাম, 2 টাকা অধিকার না, তাহলে প্রকৃতপক্ষে একটা শেয়ারের দাম কত দাঁড়াইলো, কত করে আমরা পেলাম 40 যোগ 2 42 টাকা, তাহলে 26,000 গুণ 42 কত টাকা আসবে, তাহলে আমাদের টাকা আসবে হচ্ছে 26,000 কে 42 দ্বারা গুণ করলে 10,92,000 আমাদের প্রথম আবেদন 10,92,000। আচ্ছা এবার দ্বিতীয় জাবেদা আমরা কি দিব, এখানে মনে রাখবা যে প্রথম জাবেদার পরে পরবর্তী জাবেদাগুলো তোমার ইচ্ছা, তুমি চাইলে দ্বিতীয় জাবেদা তুমি ফেরত জাবেদাটাও দিতে পারো, তুমি চাইলে দ্বিতীয় জাবেদা তুমি ওই যে অধিয়ার মানে মূলধনের জাবেদাটাও দিতে পারো, তোমার ইচ্ছা। যদি অধিয়ার মানে মূলধনের জাবেদা দিতে চাও তাও দিতে পারবা, ফেরতের জাবেদা দিতে চাইলে তাও দিতে পারবা। আচ্ছা আমরা মূলধনের জাবেদা দিই। আচ্ছা অধিহারের জাবেদা তো আমি শিখাইলাম মনে আছে, অধিহারের জাবেদা কি হবে, শেয়ার আবেদন হিসাব ডেবিট শেয়ার মূলধন ক্রেডিট শেয়ার অধিহার ক্রেডিট। আচ্ছা শেয়ার মূলধনে কত টাকা যাবে, সবসময় মনে রাখবা মূলধনে মূল টাকা যায়, অধিহার আবার কিছু যায় না। আমরা যদি 40 টাকা শেয়ার 35 টাকাও বিক্রি করতাম মূলধনে কিন্তু 40 টাকায় যাইত, এখন 40 টাকা শেয়ার কত বিক্রি করছি 42 টাকা বিক্রি করছি, তবুও মূলধনে কিন্তু 40 টাকায় যাবে, তাহলে শেয়ার মূলধনে কত যাবে 40 টাকা করে, কত শেয়ার 25,000 শেয়ার। এখন এখানে অনেকের কোশ্চেন রাখতে পারে ভাই 26,000 শেয়ার না, না আমরা 25,000 শেয়ারকে শেয়ার দিব, 25,000 আবেদন বিপরীতে আমরা শেয়ার দিব, আমি বলতে চাই তাহলে ভাইয়া বাড়তি 1,000 ওই টাকাগুলো আমরা ফেরত দিয়ে দিব পরবর্তী জাবেদা। আচ্ছা আমরা যদি 25,000 কে 40 দ্বারা গুণ করব, আর শেয়ার অধিকার কত টাকা 2 টাকা করে 25,000, তাহলে শেয়ার অধিকারের টাকা হবে 50,000, আর এটা কত হবে শেয়ার মূলধনে যাবে হচ্ছে যায় 10 লাখ, তাহলে এটা কত দাঁড়ালো 10 লাখ আর 10,50,000। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের প্রথম জাবেদা হচ্ছে ব্যাংকে টাকা জমা হলো, দ্বিতীয় জাবেদা হচ্ছে যায় টাকাগুলা বন্টন করে দিলাম, এরপরে তৃতীয় জাবেদা হচ্ছে অতিরিক্ত যে শেয়ার আবেদন পেলাম না ওগুলো আমরা ব্যাংকের মাধ্যমে পরিশোধ করে দিব, তাহলে অতিরিক্ত শেয়ারের কত পাইলাম 1,000, ওগুলো আমরা কিভাবে পরিশোধ করব, প্রথম হচ্ছে শেয়ার আবেদন হিসাব ডেবিট শেয়ার আবেদন ডেবিট ব্যাংক ক্রেডিট ব্যাংক হিসাব ক্রেডিট, কত শেয়ার 1,000 শেয়ার, কত টাকা করে 40 নাকি 42। আচ্ছা এখানে আমরা কত করে আবেদন পেলাম, ওরা যে আমাদের ব্যাংকে টাকা জমা দিছে 40 টাকা করে দিছে নাকি 42 টাকা করে দিছে, 42 করে দিছে না, এখন ওদেরকে 42 টাকা করে ওরা আমাদের জন্য মানে আমাদের কাছে আবেদন করলে শেয়ার কেনার জন্য, আমরা ওরা শেয়ার তো দিলাম না, আবার যদি 2 টাকা করে কমে দিই তাহলে হবে না, যত করে আবেদন করলো তত করে ফেরত দিতে হবে, তাহলে এই যে 1,000 শেয়ার 42 টাকা করে, তাহলে কত টাকা কত শেয়ার কত টাকা হবে 42,000 টাকা। আর কিছু আছে না, কমপ্লিট। এই যে যদি কয়টা জাবেদা 1টা 2টা 3টা, এই 3টা জাবেদা দিতে পারলে তোমার কত 4 মার্ক। আর জাবেদার ব্যাখ্যা দিও পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী কিন্তু জাবেদার ব্যাখ্যা দেওয়া ফরজ, যদি ব্যাখ্যা না দাও তোমার এখানে 1 মার্ক কাটতে পারে, বোর্ড পরীক্ষা তো দয়া করে কাটে না কিন্তু কাটা এখানে ফরজ, যদি কেউ ব্যাখ্যা না দেয় তোমার যদি বলেই দে ব্যাখ্যা প্রয়োজন নাই তাহলে দিবা না, যদি কিছু না বলে তাহলে ব্যাখ্যা অবশ্যই দিতে হবে। আমরা অনার্স লেভেলে বুড়া বয়সে কিন্তু ব্যাখ্যা দিই, ব্যাখ্যা না দিলে কিন্তু আমাদের 1 মার্ক কাটে ফেলে। আচ্ছা এরপরে ঘরের গতে সব সময় কিন্তু তোমাদের কাছে জানতে চাইবে যে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো, আর্থিক অবস্থার বিবরণী তো তোমরা জানো সম্পদ যাবতীয় সম্পদ আর যাবতীয় দায় বসে, তো আর্থিক অবস্থার বিবরণী কিভাবে লিখবা, এখানে কিন্তু আর্থিক অবস্থার বিবরণী বলে এত ভয় পাওয়ার কারণ না, কারণ এত বিশাল আসে না, শর্টকাট শুধুমাত্র। আচ্ছা এখানে আর্থিক অবস্থার বিবরণী আমরা জানি যাবতীয় সম্পদ আর যাবতীয় দায় বসে, এখানে সম্পদ কি আছে বলতো শুধুমাত্র একটা অ্যাসেট আছে, ওটা হচ্ছে ব্যাংক জমা, তাহলে আমরা প্রথমে লিখব হচ্ছে সম্পদ সমূহ লিখে চলতি সম্পদ লিখব, চলতি সম্পদ, তো চলতি সম্পদে আমরা কি লিখব
ব্যাংক হিসাব। ব্যাংক হিসাব, ব্যাংক হিসাবে কত টাকা ভাইয়া? দেখো ব্যাংক হিসাবে আমাদের কত আসছিল প্রথমে? 10,92,000। 10,92,000 থেকে 42,000 টাকা আমাদের ব্যাংক হিসাব থেকে কমে গেছে। তাহলে কত হয়েছে? 10,50,000। ব্যাংক হিসাব 10,50,000। আর তো কোনো সম্পদ নাই, তাহলে এটাই হচ্ছে আরেকটা অবহারে বিক্রি করছে না, অধিহারে বিক্রি করছে, তাহলে আর কোনো সম্পদ নাই। এরপর আমরা লিখবো হচ্ছে সঞ্চিতি ও দায় ও মালিকানা সত্ত্ব। দায় ও মালিকানা সত্ত্ব। দায় ও মালিকানা সত্ত্বের মধ্যে আমরা প্রথমে লিখবো হচ্ছে প্রথমে লিখবো অনুমোদিত মূলধন। অনুমোদিত লিখি কত? ওই যে একদম অঙ্কের শুরুতে মনে আছে, ওরা মনে হয় 30,000 শেয়ারের অনুমোদন নিছে, তো আমরা লিখবো অনুমোদিত মূলধন 30,000 শেয়ার 40 টাকা করে, যত টাকা হয় ওটাকে ক্লোজ করবো। এরপর ইস্যুকৃত, বিলিখিত, আদায়কৃত মূলধন একসাথে লিখে ফেলবো। কেউ আলাদা লেখে, আলাদা লিখলে ভালো, তবে আলাদা না লিখলে এত গুণ হবে না, একসাথে লিখতে পারবা। ইস্যুকৃত, বিলিখিত ও আদায়কৃত মূলধন কত টাকা করে? এই মূলধনে কিন্তু মূল টাকা যায়, এটা কিন্তু মনে রাখতে হবে। আমরা প্রকৃতপক্ষে কত শেয়ার দিছি? 25,000। কত টাকা করে? 40 টাকা করে। কত টাকা হয় ভাইয়া? 40 টাকা করে 25,000 শেয়ার 10 লাখ টাকা। এই 10 লাখ টাকা। এরপরে আমাদের এখানে অধিয়ার যদি থাকে সঞ্চিতি ও উদ্বৃত্ত দিব। আচ্ছা ভাই, যদি অবহার থাকে, অবহার তো একটা ভুয়া সম্পদ না, কারণ চলতি সম্পত্তির পরে তোমরা ভুয়া বা কাল্পনিক সম্পদ দিবা, তারপরে টোটাল অ্যাসেটে মানে মোট সম্পদের মধ্যে যোগ করে দিবা। আর যদি অধিহার থাকে তাহলে তুমি আরেকটা হেডলাইন দিবা এখানে, সঞ্চিতি ও উদ্বৃত্ত দিবা। সঞ্চিতি ও উদ্বৃত্ত দি শেয়ার অধিহার। শেয়ার অধিহার কত টাকা ভাইয়া? শেয়ার অধিহারের টাকা 50,000। যোগ করেন 10,50,000। 10,50,000 10,50,000 এটাই। এখন অঙ্কে কি আসতে পারে? এইচএসসি তে কি আসবে? যা বলতেছি একদম তাই আসবে, কাটা কাটা দেখিও। হয় অধিহার না হলে অপহার, এরকম একটা অঙ্ক আসবে। আরেকটা অঙ্ক আসবে জমি। এই দুইটার মধ্যে কিছু আসবে না। হয় অধিহারে যাবে, তারটা অধিহার দিয়ে মিলাই দিবে অঙ্কটা, নাহলে অপহার দিয়ে মিলাই দিবে, আর নাহলে জমি বা মেশিনে অঙ্কটা আসবে। জমি বা মেশিন আসলে তো আরো সোজা। জমি বা মেশিন ডেবিট আর শেয়ার মূলধন ক্রেডিট, এত দায় আসলো না। আর এটা আসলেও তো আহামরি কঠিন না। প্রথমে ব্যাংকে টাকাগুলো আসলো, তারপরে টাকাগুলো মানে যতগুলা সাইটলাম ইস্যু করলাম ততটুকু বন্টন করব। আর যদি বেশি বেশি আবেদন পাই, ওই বাড়তি আবেদনের টাকাগুলো ফেরত দিব। এই অধ্যায় পুরোটা এতটুকুই। কতক্ষণ হলো ক্লাসে? 10টা শুরু করছি না? 10টা 5 মিনিট তো কাটা, জোরে গেলে কত? 32 মিনিটে অধ্যায় শেষ। আচ্ছা, বুঝছো কিনা এতটুকু? আচ্ছা ঠিক আছে। কেউ যদি ক্লাসে, অনেকে রাত বাড়ে হওয়ার কারণে দেখতে পারে না, তোমরা এই ক্লাসটা দেখে ফেলিও। যদি দেখি তবুও কোনো সমস্যা থাকে কমেন্টে বা পেজে ইনবক্সে আশা করি জানাই। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।